মতভিন্নতা নিয়ে জুলাই সনদ সই হচ্ছে আজ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের অবস্থান, স্বাক্ষর করছে না এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে উন্মুখ দেশ বললেন বিএনপি নেতা জাহিদ। স্বাক্ষরের সিদ্ধান্ত রাজনৈতিক দলের নিজস্ব। মুস্তাকুর রহমান জাহিদ প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। রাকসুতে ভিপি জাহিদ, এজিএস 26 সহ 20 পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। জিএস আধিপত্য বিরোধী প্যানেলের আম্মার। চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিইসিতে এমপি ও শিক্ষকদের বিক্ষোভ। আজ থেকে আমরণ অনশন। এবং চট্টগ্রাম ইপিজেডে ধসে পড়ছে আগুনে পুড়ে যাওয়া ভবনের বিভিন্ন অংশ। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন। প্রায় 18 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সানি মৃধা। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে আজ। এর মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখানে হট্টগোলের ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, জানাবেন এখন সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং কি বলছেন জুলাই যোদ্ধারা? আপনি যেমনটি বলছিলেন যে জুলাই যোদ্ধারা এই যে জুলাই সনদের স্বাক্ষর ঘিরে এক ধরনের উত্তেজনা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে। আমার পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছে, যদিও তারা গতকাল রাত্রি থেকে অবস্থান নিয়েছে। আজকে সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি সেটাকে বলি, যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে রয়েছে, এখানের মূল 2টি ফটক রয়েছে। আমরা যেই ফটকে দাঁড়িয়ে আছি এখানে, এবং এরপরে আরেকটি ফটক আছে অর্থাৎ পশ্চিম দিকে। 2 ফটক থেকে কিন্তু আমরা দেখছি 10:30টার দিকে জুলাই যোদ্ধারা এই যে সংসদ ভবনের যে দেয়াল রয়েছে অর্থাৎ সেটি টপকে ভিতরে প্রবেশ করেছিল, যদিও সেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। এবং এরপরে আমরা দেখেছি এখানে যে নিরাপত্তা সাধারণত সবসময় জোরদার থাকে এবং সেটি আরও বেশি জোরদার করা হয়েছে। এবং আমরা এই সংসদ ভবনের প্রত্যেকটি প্রবেশ মুখ অর্থাৎ সংসদ ভবনে যে কয়টি প্রবেশ করা গেট রয়েছে প্রত্যেকটি গেটেই আমরা ঘুরে এসেছি কিছুক্ষণ আগেই। সেখানে আমরা দেখছি প্রত্যেকটি গেটেই সেনা সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের যারা এই সংসদ ভবন সংশ্লিষ্ট দায়িত্বশীল ছাড়া এমন কোনো কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। এবং গণমাধ্যম কর্মীদের আমরাও প্রবেশ করার একটি প্রচেষ্টা চালিয়েছিলাম। সেখানে তারা বলছেন যে এখন গণমাধ্যম কর্মীদের যারা পূর্বে প্রবেশ করেছেন তারা ছাড়া নতুন করে যে প্রবেশাধিকার সেটি তারা আসলে কিছুক্ষণ পর জানাবেন বা সেটির ব্যবস্থা করবেন। এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেটি আমরা বেশ জোরে সোরে বা ভালোভাবেই সেটি লক্ষ্য করতে পারছি। এবং সংসদ ভবনের এই যে গেটটি যেটা রয়েছে আমরা দক্ষিণ প্লাজার, এখানে কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যেটি জুলাই সনদ আজকে রাজনৈতিক দলগুলো সই করবে, সেখানে তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। এটি তারা সংবিধানে এইটিকে সন্নিবেশিত করার দাবি তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে এটি এক ধরনের প্রতারণা এবং জুলাই যোদ্ধাদের এখানে স্বীকৃতি দেওয়া হয়নি, সেই তারা দাবিটি জানিয়েছেন। এবং তারা বলছেন যে তাদের দাবি যদি না মানা হয় তারা সনদে সই করতে দিবেন না, এই ধরনের হুমকিও তারা দিচ্ছেন বা এই ধরনের হুঙ্কারও তারা এখান থেকে দিচ্ছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আমরা এখানে দেখছি যে যারা আহত রয়েছেন এখনও, যারা জুলাই যোদ্ধাদের মধ্যে যারা এখনও শারীরিকভাবে আহত রয়েছেন, নানাভাবে বঙ্গুত্ববরণ করেছেন, তাদের একটি অংশ এখানে এসেছেন। এবং এই গেটটি ছাড়া আমরা আরেকটি গেট বলছিলাম যে পশ্চিম পাশের যে গেটটি রয়েছে দক্ষিণ প্লাজার, সেখানেও তারা এখানে অবস্থান নিয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তারা তাদের দাবি না মেনে এটি করা হয় তাহলে তারা আসলে জুলাই সনদকে সই সেটি তারা করতে দিবেন না বা তারা তাদের যে অবস্থান সেটি অনড় থাকবেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা কিন্তু ঘোষণা দিয়েছে গতকাল রাতে, তারা এই বিবৃতি দিয়ে জানিয়েছেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হট্টগোল করেছে জুলাই যোদ্ধারা। সে খবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াত মাহমুদ। প্রায় 1 বছর ধরে বিশেষজ্ঞ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর তৈরি এই সনদকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে উচ্চকক্ষে পিয়ার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদ নিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সমাধান জরুরি। এদিকে বাস্তবায়নের পদ্ধতি সনদে না থাকায় স্বাক্ষর করছে না
জামায়াত ও এনসিপি। তবে সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর আয়োজনে অংশ নিচ্ছে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। স্বাধীনতার ৫৪ বছরেও কাঙ্ক্ষিত সুফল পায়নি জনগণ, অর্জিত হয়নি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সংবিধানের দেয়া ক্ষমতার অপপ্রয়োগ করেছে শাসক গোষ্ঠী। আওয়ামী শাসন আমলে গত ১৬ বছরে চেপে বসা স্বৈরাচার সরকারকে উৎখাত করতে হয়েছে গণ অভ্যুত্থান। প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে জনমনে। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি এই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন করে ১১টি সংস্কার কমিশন। গুরুত্বপূর্ণ ৬টি সংস্কার কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন মোট ১৬৬টি সংস্কার সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায়। প্রথম ধাপে ৩২টি দল ও জোটের সঙ্গে পৃথকভাবে ৪৪টি বৈঠক হয়। দ্বিতীয় ধাপে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে সম্মিলিত বৈঠক করে ঐকমত্য কমিশন। ৩১ জুলাই আলোচনা শেষ হয়। দীর্ঘ তর্ক বিতর্কের পর ৮৪টি বিষয়ে দলগুলোর ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। জুলাই সনদের ১৭টি বিষয়ে ৩২টি রাজনৈতিক দল ও জোট পুরোপুরি একমত। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, অর্থবিল ও আস্থা ভোট বাদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষমতা, স্বাধীন পুলিশ কমিশন গঠন, সুপ্রিম কোর্ট বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দল। এসব সংস্কারকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ। রাষ্ট্র, সরকার, রুলিং পার্টি, প্রাইম মিনিস্টার সব ছিল একটা ব্যক্তির মধ্যে কনফাইন ছিল। আপনি যখন ওই ব্যক্তির পদত্যাগ চাচ্ছেন তখন আপনি পুরো রাষ্ট্র সংস্কার যাচ্ছেন, আপনি তখন সংবিধান সংস্কার যাচ্ছেন। জুলাই সনদের মধ্যে এই স্পিরিটটা ক্যাপচার করে। এটাকে একটা লিগাল ইনস্ট্রুমেন্ট বলা যাবে না হয়তোবা, কিন্তু এটা বলা যাবে ইট ইজ এ হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, কনস্টিটিউশনাল ডকুমেন্ট। বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে কিংবা দিয়েছে নোট অব ডিসেন্ট। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, দলীয় প্রধানের পদে প্রধানমন্ত্রীর না থাকা, সাংবিধানিক ৪ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান, বিভিন্ন বিষয়ে বিএনপি ও জামাতের ভিন্ন মত রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্ন মত রেখে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। যে জুলাইয়ের আশা আকাঙ্ক্ষা, সেটা এই এতগুলি নোট অফ ডিসেন্ট নিয়ে যে সনদ তারা সাইন করতে পারে, কিন্তু এটা আপনার প্রতিফলিত হবে না। দ্বিতীয়ত আপনার এটা নির্বাচনের ঝুঁকিতে ফেলে দেবে, কারণ রাজনৈতিক দলগুলি যদি মত থেকে না আসে, তারা এখন ভার্বালি মানে মৌখিকভাবে একজন একজনকে গালাগালি করছে, তারপরে তারা তখন রাস্তায় নামবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে দলগুলো একমত হলেও ভোটের দিন ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মতপার্থক্য আছে। গণভোটে পাশ হবার পরেও যেসব সিদ্ধান্তে দলগুলোর আপত্তি রয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করবে না বলে জানিয়েছে বিএনপি। তবে জামাত ও এনসিপির দাবি, জনগণ গণভোটে সনদের পক্ষে রায় দিলে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। এজন্য সাংবিধানিক আদেশ জারি করতে হবে। প্রধান উপদেষ্টা সাংবিধানিক আদেশ জারি করার ক্ষমতা রাখেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সংবিধান আদেশ একটা দেওয়া উচিত, কারণ সংবিধানের মৌলিক কিছু সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সেটা আসলে অধ্যাদেশ দিয়ে করাটা ঠিক হবে না। নির্বাচনের পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে শুধুমাত্র সংসদই বসবে না, তারা যে একটি কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি হিসেবে বসবে, সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা যেতে পারে। প্রফেসর ইউনূস উনি হলেন চিফ এক্সিকিউটিভ, ওনার পিছনে বাংলাদেশের আপামর জনতা ওনার পিছনে আছে। উনি যদি একটা সাহসী সিদ্ধান্ত নিতেন, যেহেতু তোমরা ঐক্যমতে আসো নাই, আমি একটা ফাইনাল শেপ দিয়ে দেবো, দিয়ে ওটাকে উনি গণভোটে দিয়ে দিতে পারেন। জুলাই সনদের ৭ দফা অঙ্গীকার নামায় সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা এবং সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বলা হয়েছে। তবে এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কিছু বলা হয়নি। তাই আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। জামাতও স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে বিএনপি। যদিও বৃহস্পতিবার কমিশনের সহসভাপতি বলেছেন, আগামী ১৪ দিনের মধ্যেই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা সুনির্দিষ্ট করবে সরকার। যেসব দল আজ জুলাই সনদে সই করবে না, তারা পরেও সই করতে পারবে। এমন প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দলিল কতটা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
জুলাই সনদ স্বাক্ষরের নামে কয়েকটি রাজনৈতিক দল এক হয়েছে, এটি কোনো জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী নিউজকাটনে এনসিপির জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় ঐক্য তখন হয় যখন সমাজের সব রাজনৈতিক দল, সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করে। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে, শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে। আমরা দেখছি বাংলাদেশে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে। গার্মেন্টসে আগুন লাগছে, বস্তিতে আগুন লাগছে, কলকারখানায় আগুন লাগছে, এবং শ্রমিক মারা গেলে 2 লক্ষ 3 লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয়। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, এ বিষয়ে তাদের অধিকার রয়েছে। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ডিম্যাপের আয়োজনে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াতের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সেক্ষেত্রে কারো শঙ্কা থাকা উচিত নয়। এছাড়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল হয়, দ্রুতই তিনি বাসায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেন। একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে, বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে। একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা। ডাকসু জাকসু চাকসুর মতো রাকসুতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির। কেন্দ্রীয় ছাত্র সংসদে বিপুল জয় অর্জন করল তারা। 23টি পদের বিপরীতে ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস সালমান সাব্বির সহ 20 পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী প্যানেলের সালাউদ্দিন আম্মার। বিস্তারিত প্রতিবেদনে। 72 বছর বয়সী মতিহারের এই প্রাঙ্গণে, যেখানে 35 বছর পর নানা চড়াই উতরাই পেরিয়ে অনুষ্ঠিত হল 17তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, আর তার ফলাফল ভাঙল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর ইতিহাস। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদে এর আগের 16 বারের কখনোই জেতেনি ছাত্র শিবির। তবে 35 বছরের 17 অক্টোবরের সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ধ্বনিত হল দীর্ঘ অপেক্ষার বিজয়ের উল্লাস। মুস্তাকুর রহমান জাহিদ 16 অক্টোবরের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বোচ্চ ভোট পেয়ে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ হলেন ক্যাম্পাসের 17তম ভিপি। আর আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে সালাউদ্দিন আম্মার ও ক্রীড়া সম্পাদক ব্যতীত এজিএস সহ 23 পদের 20টিতে ভোটের ব্যবধানে তাক লাগিয়ে বিজয় ছিনিয়েছে শিবির প্যানেল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 17টি হল সংসদের প্রতিটিতেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে শিবির। কিভাবে হলো এই অর্জন, কাকে দিতে চান সে কৃতিত্ব? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা 35 বছর ধরে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীরা জানালেন ছাত্র শিবিরের এমন অভূতপূর্ব জয়ের পেছনের কারণ। বললেন, ভোটের লড়াইয়ে শিক্ষার্থীদের স্নায়ু বুঝেই দিয়েছেন বিশেষ ইস্তেহার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা স্টুডেন্টদের মনে আস্থার একটা আলো জ্বালাতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে রাকসু নির্বাচনে ম্যাক্সিমাম পদের মধ্যে কি আমরা ছাত্র শিবিরকে জয়ী হতে দেখছি। আমরা যে ইশতেহারটা দিয়েছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পালস বুঝে এবং চেষ্টা করব তাদের এই ইশতেহারটা যাতে সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আর কি। নির্বাচনের আগে 24-এর আন্দোলনের সৈনিকদের নেওয়া হয় প্যানেলে, আর অন্তর্ভুক্ত ঐক্যের বার্তা দিল পাহাড় সমতলের সকল শিক্ষার্থীদের প্রতি।
শিক্ষার্থীরা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমরা তাদের সেই আস্থার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য নিজের দায়িত্বভার গ্রহণ করতে চাই এবং তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য সবসময় তৎপর থাকতে চাই ইনশাআল্লাহ। ইশতেহার মোটা দাগে থাকবে, এগুলো তো সমাধান করবোই ইনশাআল্লাহ। তার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন বোধে যেই সমস্যাগুলো আসবে সমাধান করা দরকার, সেগুলোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শিবিরের সমর্থনে বাড়তি মনোযোগ ছিল নারীদের নিরাপত্তা, ছাত্রী হলের নানা সংকট সমাধানের। বিজয়ী শিবির নেতারা বলছেন, শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থেকে এগিয়ে যাবেন সকল সমস্যার সমাধানে। সাথে রাখতে চান অন্যান্য ভিপি প্রার্থীদের সমর্থনও। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। প্রজ্ঞাপন জারি না করা এবার চাকরি জাতীয়করণের এক দাবিতে টিসি মোড়ে বিক্ষোভ করেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজ থেকে আমরণ অনশন করারও কথা জানিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব রিপন। শিক্ষকরা কি আমরণ অনশন শুরু করেছে কিনা জানাবেন। সানি, আমি রাজু ভাস্কর্যের সামনে টিএসসির সামনে থেকে আপনার সাথে যুক্ত হচ্ছি। যে বিষয়টা আপনি বলছিলেন যে শিক্ষকরা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন করছে এবং ৬ষ্ঠ দিনে তারা আজকে ৩ দফা দাবিতে, আপনি জানেন যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে তাদের ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চলছে। এবং এই আন্দোলনে আজকে তারা যে ঘোষণাটি টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে দিয়েছেন সেটি হচ্ছে যে তারা আজকে 2টো থেকে তারা শুরু করবেন আমরণ অনশন এবং এই কার্যক্রমটি তারা জারি রাখবেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হয়। আর দ্বিতীয়ত আগামীকাল আর দুপুর 12টায় তারা যে ঘোষণাটি দিয়েছেন সেটি হচ্ছে কালো পতাকার মিছিল করবেন। এই দুটি ঘোষণা তারা আজকে যে সংক্ষিপ্ত যে সমাবেশ রাজু ভাস্কর্য করেছেন সেখান থেকে দিয়েছেন। যে সমাবেশে আমরা দেখলাম যে শিক্ষক নেতারা যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে 5% বৃদ্ধির যে প্রস্তাবটি আসলে দেওয়া হয়েছে এটি তারা বলছেন যে এটি একটি অযৌক্তিক এবং এটি বর্তমান যে বাজার দর বা বর্তমানে যে জীবনযাপনের যে মান সেই মানের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ নয়। সেই কারণে তারা মনে করেন যে 20% বাড়ি ভাড়ার যে দাবি, এছাড়া আরও যে দুটি দাবি রয়েছে এই দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। শিক্ষক নেতারা বলছেন যে তারা যারা এই ডিসিশন মেকিংয়ে যারা রয়েছেন, যারা পলিসি মেকিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। বলছেন যে 6 লক্ষের মতো শিক্ষক কর্মচারী রয়েছেন, তারা যতক্ষণ না পর্যন্ত এই দাবি না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত এই ধরনের যে আন্দোলন সেই আন্দোলনে তারা বাড়ি ফিরবেন না। এবং যে বিষয়টি তারা বারবার বলার চেষ্টা করেছেন, সারা বাংলাদেশের শিক্ষকদেরকে ঢাকায় আসার আহ্বান করেছেন এবং এই দাবি না মানা হলে তারা যমুনা ঘেরাওয়ের মতো কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো আমার কাছে টিএসসি থেকে এই ছিল সবশেষ। সানি, এমপিওভুক্ত শিক্ষকদের দাবি নিয়ে বিক্ষোভ নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। প্রায় 18 ঘন্টা নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেটের বিদেশি কারখানায় লাগা আগুন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23 ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ধসে পড়ছে 8তলা ভবনটির বিভিন্ন অংশ। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এরই মধ্যে ফায়ার সার্ভিস এবং ইপিজেড কর্তৃপক্ষ আলাদাভাবে 5 সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন। বাতাস আর রাসায়নিক পদার্থ আগুনকে করেছে আরও তীব্র, আরও উদ্দাম। দহনে পুড়ে কঙ্কাল 8তলা ভবন। এ দৃশ্য চট্টগ্রাম ইপিজেডের এডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল ও জিহং কারখানার। বৃহস্পতিবার দুপুর 2টায় ভবনের 7ম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে মেডিকেল ইকুইপমেন্ট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 18 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবহার করা হয় রোবটসহ অত্যাধুনিক 2টি ক্রেন। ততক্ষণে পুরো ভবনটি পুড়ে কঙ্কাল। আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ধসে পড়ে ভবনের ছাদসহ বেশ কিছু অংশ। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। দুই দিক থেকে এটা খোলা, কিন্তু বাদ বাকি দুই দিকটা সেটব্যাক, মানে যেটাকে বলি আমরা
যে যেটা বিল্ডিং কোডের যে নিয়ম সেই নিয়মটা মেনে করা হয়নি, কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ, যদিও ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ব্যবজা। ঘটনার সময় কারখানাটিতে 1000-এর বেশি শ্রমিক ও কর্মকর্তা অবস্থান করছিল। কর্তৃপক্ষের সাবধানতায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি দাবি ইপিজেড কর্তৃপক্ষের। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুস্থভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি। ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ কারখানায় আগুন অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব ফেলে, আর এরকম বিদেশি মালিকানাধীন কারখানায় আগুন দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। যেহেতু এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করছে, তাই এ অঞ্চলে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করার পরামর্শ সচেতন মহলের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রাজধানীর শাহবাগ এলাকায় 3টি জায়গা থেকে অজ্ঞাত পরিচয় 3টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই মরদেহ 3টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের বয়স আনুমানিক 35 থেকে 45 বছর। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে দেয়াল ঘেঁষে অচেতন অবস্থায় পড়েছিল এক ব্যক্তি। হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে অন্য 2 মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, কোনো দাবিদার পাওয়া না গেলে মৃতদেহগুলো আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হবে। নানা নির্যাতন ও দক্ষতার অভাবে গেল 1 দশকে নারী অভিবাসীর পরিমাণ কমেছে 66%। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সমাধানে লেবার উইংগুলোর রয়েছে সদিচ্ছার অভাব। সেই সঙ্গে শ্রমবাজার নারী বান্ধব করার পাশাপাশি নিরাপদ অভিবাসন সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। ভিনদেশি মুদ্রার যোগানে অগ্রদূত প্রবাসীরা। পরিবার আর নিজের ভবিষ্যৎকে একটুখানি উজ্জ্বল করতে তারা পাড়ি জমান বিদেশ বিভুঁইয়ে। রেমিটেন্স যোগানের এই যুদ্ধে পুরুষদের পাশে সামিল নারীরাও। তবে বিদেশের মাটিতে সবার ভাগ্য সুপ্রসন্ন হয় না। ভিন্ন বাস্তবতার মুখে অনেককেই দুঃসহ স্মৃতি নিয়ে শূন্য হাতে ফিরতে হয়। তেমনই একজন মানিকগঞ্জের রেবা আক্তার। ভাগ্য বদলে সৌদি আরবে পাড়ি জমালেও 1.5 বছরের মাথায় ফিরে আসতে বাধ্য হন। যে তিক্ত অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন তা নিয়ে আর কোনো দেশেই যেতে চান না তিনি। মারধর করতো, গায়ে হাত তুলতো। এভাবেই মনে করেন যে আমি অনেকবার অফিসে জানাই, বা আমার স্বামী বাড়ি থেকে আমার এলাকাতে অনেক লোকজন নিয়ে অফিসে যায়, তারা শুধু বলে এই আয়না দিতেছি এরকম অনেক ডেট দেয়। দেওয়ার পরে লাস্টে এভাবে মনে করেন 1 বছর 5 মাস আমি খুব কষ্টে কাটাইছি। নারী পুরুষ সবাই যাক, যাওয়ার মানে তারা মানে সঠিক সিদ্ধান্ত নিয়ে যাক, যা আমার মতো জানি কেউ বিপদে পড়ে না। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, গেল 1 দশকে নারী অভিবাসীর সংখ্যা কমেছে 66%। গেল 10 বছরের পরিসংখ্যানে দেখা যায় 2016 সালে নারী অভিবাসীর সংখ্যা ছিল 1 লাখের ওপর। করোনাকালে সে যাত্রায় অনেকটা ভাটা পড়ে। সবশেষ 2024 সালে বিদেশে গেছে 61,000 নারী কর্মী, আর চলতি বছরের মে মাস পর্যন্ত সে সংখ্যা 24,000-এর কিছু বেশি। নারী অভিবাসন কমে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে নানা নির্যাতনের করুণ কাহিনী আর দক্ষতার অভাব। যারা দালালের মাধ্যমে যায়, ওরা ওদের হাতে ফান্দে পড়ে গেলে ওরা ওখানে কাজটা করতে পারে। হাউস বিষয় যায়, তাদের ক্ষেত্রে এরকম শোনা যায় স্যালারি পায় না বা টর্চার করে। আমরা যাচাই বাছাই করে আর কি যাইতে আছি। আবার ওই জায়গায় আমার এক বেআইন আর কি কাজ করে, এর সাথে যোগাযোগ করছি আমরা, তাই কইছে কোনো সমস্যা হইতো না।
অভিবাসী কর্মী উন্নয়ন সংস্থা ওকাপের গবেষণা বলছে, নারী অভিবাসীদের প্রায় 94%ই নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন। 79% ঠিকমতো বেতন পান না, আর নিয়মিত খাবারের অভাবে ভোগেন 80% নারী। বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত দক্ষ ও প্রশিক্ষিত না হওয়ায় বিদেশে পিছিয়ে পড়ছে বাংলাদেশের নারী কর্মীরা। নারী অভিবাসনের সমস্যা সমাধানে লেবার উইংগুলোর সদিচ্ছার অভাব আছে বলেও জানান তারা। নারীরা নির্যাতিত হয় বিদেশে যে কর্মক্ষেত্রে, তার কারণে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন আমাদের মধ্যে আছে। সৌদি আরব সহ আরবের বিভিন্ন দেশে যে কমপ্লেন মেকানিজম আছে, যে বিচার পাওয়ার যে স্ট্রাকচারগুলো আছে, সেখানে তাদেরকে প্রক্রিয়াগুলো আছে, সেখানে যে তাদেরকে হেল্প করা, তাদেরকে সেগুলো পাইয়ে দেওয়ার যে ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু তারা সেখানে পায় নাই, বরং এই কারণে তাদেরকে ফেরত আসতে হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নারীদের জন্য শ্রমবাজার আশানুরূপ সম্প্রসারণ হয়নি। এমন প্রেক্ষাপটে নারী অভিবাসন নিরাপদ ও আধুনিকীকরণ করতে জনশক্তি রপ্তানির প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নের দাবি তাদের। কিছুটা হলো চাহিদা কমে আসছে আমাদের নারীদের। যেখানে চাহিদা আছে সেটা হচ্ছে যে তাদেরকে কিছুটা শোষণ করা যায়, অর্থাৎ তাদেরকে কম বেতনে নিয়োগ করা যায়, কারণ তারা একেবারে লেখাপড়া জানে না, কিছুই জানে না, শিখিয়ে পড়িয়ে নিতে হচ্ছে। এবং যেহেতু বাড়ির ভেতরে তারা কাজ করছে, জবাবদিহিতা সেখানে থাকছে না, এমনকি ওখানকার আইন অনুযায়ীও কোনো জবাবদিহিতার জায়গা তৈরি করা যাচ্ছে না। নতুন কোনো চুক্তি হয়নি, দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে আস্তে আস্তে সেটা হারটা কমে আসছে নারীদের যাওয়ার ক্ষেত্রে। চুক্তির একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করে নেওয়া, যাতে নারীদের যেখানেই তারা যাবেন বেসিক কিছু জিনিস ওখানে চুক্তির মধ্যে থাকবে। নারীর নিরাপদ অভিবাসন নিয়ে কি ভাবছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো জানতে চাইলে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ক্যামেরার সামনে কথা না বললেও জানান, নিরাপদ অভিবাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। এত কিছু সবজির দর কমেছে, তবে এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। প্রতি কেজি শিম 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে, মূলা 60 টাকা। তবে গত সপ্তাহের তুলনায় বেগুন, টমেটো আর পটলের দাম কিছুটা কমেছে। আর এখন অস্থির কাঁচা মরিচের বাজার। বিস্তারিত প্রতিবেদনে। হেমন্তের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে বেশিরভাগই সাধারণ ক্রয় ক্ষমতার বাহিরে। বাজারে শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 থেকে 220 টাকায়, গাজর 100 থেকে 140 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। মূলা 50 টাকা, বটবটি 60 টাকা, জালি আছে 50 টাকা। মূলা, এরপরে হইল জলপই, তারপর ফুলকপি, পাতাকপি, এগুলা নতুন আসছে তো একটু দাম বেশি। একদিনের ব্যবধানে কেজি প্রতি 60 থেকে 70 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। যেরকম চাহিদা ওরকম মাল আসতেছে, কিন্তু কম পাচ্ছি না, কম কিনতে পাচ্ছি না। গত সপ্তাহে তো আসলো 5 টাকা বাড়ছে মাল, পেঁয়াজের দামটা একটু, আগে বেছিলাম 75, অনা বেশি 80। এছাড়া বেগুন 100 আর পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের কেজি প্রতি 80 আর রসুন জাতভেদে মিলছে 120 থেকে 140 টাকা দরে। চায়না রসুনটা দাম একটু বাড়তি, কেজিতে 20 টাকা বাড়তি আর কি। পেঁয়াজ মানে গত সপ্তাহ 80 ছিল, এই সপ্তাহ 80, আর পাল্লা 380 বেচতেছে। আদা 220 টাকা। এটা আসলে আমাদের বোঝার মানে বাইরে আর কি। মাঝে মাঝে 140 টাকা হয়ে যায়, মাঝে মাঝে আবার 200 টাকা, মাঝে মাঝে আবার 300 টাকা হয়ে যায়। একদম কৃষি পর্যায়ে যারা মরিচ উৎপাদন করে তাদের কাছ থেকে অনেক কম দামে মরিচ সিন্ডিকেট হয়ে ঢাকা পর্যন্ত আসতে আসতে দেখা গেল যে 100 থেকে বা 80 টাকার মরিচ সেটা 200 টাকা 300 টাকা পর্যন্ত চলে যায়। 200 টাকা কিভাবে হয়? কারণ গরিব মানুষ আমরা, দিন আনি দিন খাই, কারণ মানুষের তো অনেক সমস্যা হয়ে থাকে। আপনারা ধরেন এই আবাদ যারা করে, যারা চাষবাস করে, তারা কি 200 টাকা কি কেজি আনছে? বাজারের জিনিসের প্রচুর যোগান আছে, তারপরও দাম অনেকটা বেশি। এদিকে রাজধানীর মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 থেকে 180 টাকায়, আর সোনালী মুরগির দাম ছিল প্রায় অপরিবর্তিত। বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকলেও দামের তারতম্যে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 সপ্তাহের মধ্যেই ফের বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিন তারিখ নির্দিষ্ট না হলেও এবারের বৈঠকটি হতে পারে হাঙ্গেরিতে। দুই নেতার সম্মেলন ঘিরে এরই মধ্যে জোর প্রস্তুতি চলছে ওয়াশিংটন ও ক্রেমলিনের মধ্যে। তবে জেলেনস্কির দাবি, টমাহক ক্ষেপণাস্ত্রের কথা শুরুতেই আলোচনায় বসতে তড়িঘড়ি শুরু করেছে রাশিয়া। ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন সফরে যান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনে। Pretty soon they're going to set up a time and a place very shortly. Maybe it's already set up. They've already spoken. দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে বসার পর ট্রাম্পের অন্যতম অঙ্গীকার ছিল হামাস, ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। গাজা যুদ্ধ বন্ধে আপাতত কিছুটা সফলতার মুখ দেখলেও ইউক্রেন যুদ্ধের এখনও কোনো কুলকিনারা করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। কয়েক দফার চেষ্টার পরও শান্তি চুক্তিতে পুতিনকে রাজি করাতে ব্যর্থ ট্রাম্প। এ নিয়ে বেশ কয়েকবার পুতিনের উপর হতাশাও প্রকাশ করেছেন তিনি। তবে নানা অনিশ্চয়তার মধ্যেই আবারও নাটকীয় পরিবর্তন দেখা গেল ট্রাম্প পুতিন সম্পর্কে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ 2 ঘন্টা ফোনে কথা বলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটন মস্কোর বাণিজ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই উঠে আসে 2 নেতার বৈঠকের বিষয়টি। চলতি বছর এই নিয়ে 8 বার ফোন আলাপ হল ট্রাম্প ও পুতিনের মধ্যে। ট্রাম্প জানান আগামী 2 সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি। দিন তারিখ ঠিক না হলেও এবারের বৈঠকটি হতে পারে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। I mean, we have a problem. They don't get along too well, those two, and it's sometimes tough to have meetings. So we may do something where we're separate but equal. We'll meet and talk parties, but this is a terrible relationship. এদিকে ট্রাম্প পুতিনের সম্মেলন ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে হাঙ্গেরি। 2 নেতাকে স্বাগত জানাতে হাঙ্গেরির প্রস্তুত বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এ সময় তিনি বলেন, বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা আসবে বুদাপেস্ট থেকে। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠক আয়োজন নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করেছেন ওয়াশিংটন ও মস্কোর শীর্ষ কর্মকর্তারা। শিগগিরই 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে 2 নেতার সম্মেলনের সময়সূচি। বৈঠকের স্থান হিসেবে বুদাপেস্টের ব্যাপারে পুতিন তাৎক্ষণিকভাবে সম্মত হয়েছেন বলেও জানিয়েছে ক্রেমলিন। Трамп упомянул, что, естественно, что он завтра встречается с Зеленским, и сказал также, что в ходе контакта с ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের আলোচনায় উঠে আসতে পারে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র ও মার্কিন সামরিক সহায়তা নিয়ে। জেলেনস্কির দাবি, টমাহক ক্ষেপণাস্ত্রের কথা শুনেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে তাড়াহুড়ো শুরু করেছে রাশিয়া। গেল আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই রাশিয়ার প্রতি কঠোর অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। তবে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে অনেকটাই আশাবাদী ট্রাম্প। এরই মধ্যে 4 বছরে গড়াতে যাচ্ছে এই যুদ্ধ। তানভীর জানি, এখন বিশ্ব। বরিশালে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর সদর রোড থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অমিত হাসান। অমিত, আজ কটি ভবন ভাঙা হবে, আর সেই সাথে এখন যেটি ভাঙা হচ্ছে সেটি আবাসিক কিনা জানাবেন? একটু জানিয়ে রাখি সানি, যে বরিশাল সিটি কর্পোরেশন নগরীর যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেগুলো অপসারণের উদ্যোগ নিয়েছে এবং সেই প্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরেই তারা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন ধরনের ভবন যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলো ভেঙে ফেলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং আজকে সদর রোডের এই যে সাকুর ম্যানশনের যে ভবনটি রয়েছে সেটি তারা ভেঙে ফেলছে এবং সিটি কর্পোরেশন বলছে যে 2013 সাল থেকেই ধাপে ধাপে আসলে যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে বরিশালে তাদেরকে চিঠি দেয়া হচ্ছে। তবে যে ভাড়াটিয়ারা থাকতো সেই ভাড়াটিয়ারা আসলে সরতে নারাজ ছিলেন, তারা বিভিন্ন সময় মামলাও করেছেন এখান থেকে না সরার জন্য। অবশ্য সেক্ষেত্রে যে দুদক থেকেও কিন্তু তাদেরকে আসলে সিটি কর্পোরেশনে বলা হচ্ছিল যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো কেন ভাঙা হচ্ছে না, সেই প্রেক্ষিতেই কিন্তু তারা পর্যায়ক্রমে বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। তো এই যে সদর রোডের যে ভবনটি ভাঙা হচ্ছে এর নিচে 3টি দোকান ছিল, ওষুধের দোকান বিশেষ করে, এবং উপরে দোতলায় যে লোকজন থাকতো তারাই মূলত বাড়ির মালিক ছিল। এবং সিটি কর্পোরেশন
বলছেন যে বাড়ির মালিকরা এই ভবনটি ভেঙে ফেলার জন্য অনেক আগেই আসলে তাদেরকে টাকা দিয়েছে যে এই ভবনটি যাতে ভেঙে ফেলা হয়। অবশ্য ভাড়াটিয়াদের কারণে এটি ভাঙা সম্ভব হয়নি বলে জানিয়েছেন যারা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন। এবং অবশেষে আজকে কিন্তু নোটিশ দিয়ে তাদেরকে কিন্তু মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে আগেই, এবং আজকে সকাল থেকে কিন্তু এই ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে এবং আজকে শুধুমাত্র এই একটি ভবনই ভাঙা হবে। তবে এই ভবনটি এখনও যে পর্যায়ে আছে তাতে আরও দেখা যাচ্ছে বিকেল হয়ে যাবে ভাঙতে এবং এই অবস্থায় রয়েছে। এবং পর্যায়ক্রমে যে অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলার উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছেন এবং সিটি কর্পোরেশন বলছেন যত দ্রুত সম্ভব ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের কাজ তারা করবেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সানি, বরিশালের সদর রোড থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। এবার খেলার প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেদের সেরা খেলায় ফিরতে চান হেড কোচ ফিল সিমন্স। আগের সিরিজ খারাপ খেললেও ঘরের মাঠে ভালো খেলার ব্যাপারে আশাবাদী তিনি। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। Last series, what you have to do in some ways is try and put it behind you. But because we know that we are better than that, we know that we can play better than that. And that's how we try to get in their head in as you say, it's a short period. So we're trying to make sure that today when we practice in the way that's going to put us in good stead for tomorrow. Not practice to eliminate what's happened. That's past. So we're trying to make sure we focus on tomorrow and how we're going to play tomorrow. শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মতভিন্নতা নিয়ে জুলাই সনদ সই হচ্ছে আজ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জোর করে জুলাই যোদ্ধাদের প্রবেশ, হট্টগোল। সনদে সই করছে না এনসিপি, জাতিসংঘে প্রতারণার অভিযোগ। স্বাক্ষরের সিদ্ধান্ত রাজনৈতিক দলের নিজস্ব, বলছে বিএনপি। মুস্তাকুর রহমান জাহিদ প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। রাকসুতে ভিপি জাহিদ এজিএস 26 সহ 20 পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। জিএস আধিপত্য বিরোধী প্যানেলের আম্মার। চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এমপি ও শিক্ষকদের বিক্ষোভ। দুপুর থেকে জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন। এবং চট্টগ্রাম ইপিজেডে ধসে পড়ছে পুড়ে যাওয়া ভবন। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন। প্রায় 18 ঘন্টায় নিভল আগুন। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon ও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।